ক্লাস 8-এর ছাত্ররা, তোমাদের আবার আগে যতটুকু হয়েছিল সেটা হচ্ছে আমি সেট 2, 4 এবং 6 এই দুটো সেট থেকে, অর্থাৎ ফার্স্ট টার্মিনালে যেটা আছে সেখানে 1 নম্বর এবং 2 নম্বরে যাবতীয় প্রশ্ন আমি আলোচনা করে নিচ্ছি, অবজেক্টিভ, তাই তো। আর খেয়াল করে দিকে 135 মানে যে সেকেন্ড টার্মিনাল। তো সেকেন্ড টার্মিনাল মানে আমি যখন দেখবে তোমরা ভিডিওগুলো দেখে নেবে, চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করেছি সেটা দেখে নেবে, পঞ্চম অধ্যায়ে আলোচনা করেছি প্রশ্ন উত্তর সেটা দেখে নেবে, এবং ষষ্ঠ অধ্যায় অনেকেই দেখে নিয়েছো আশা করি। তাহলে কিন্তু এই 135-এর আমি সেকেন্ড পার্টটা, অর্থাৎ সেকেন্ড টার্মিনালের পার্টটা হয়ে যাবে, ঠিক। তাহলে আমি আজকে আলোচনা করব এই 135-এর 1 আর 2-এর প্রশ্নগুলো, শুধুমাত্র অন দ্য বেসিস অফ ফার্স্ট টার্ম, মানে যেটা ওই 1, 2, 3 যেগুলো আমার পড়ানো হয়নি সেগুলো একটু আলোচনা করে দিই। দেখো, এটা হচ্ছে সেট 5 আলোচনা করছি। স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর জানোই, সাদাত খাঁ। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয় কবে? অপশন দেওয়া আছে 1724। আচ্ছা, তোমরা একটু মনে রাখার জন্য একটা বলে দিই, হিন্ট। অনেকে গুলিয়ে যায় যে অযোধ্যা 22 না হায়দ্রাবাদ 22, নাকি 22 আর 24, এই যে গুলিয়ে যায়। তোমরা একটু বলে রাখছি, অযোধ্যা তো এ দিয়ে শুরু, ফলে এ হলে 22 আগে যাবে, আর হায়দ্রাবাদ 8, তাহলে 24। এবার একটু মনে রেখে দেবে, এগুলো কাউকে আর বলবে না, মনে রাখার পদ্ধতিটা বলে দিলাম, যেহেতু 22 আর 24-এ গুলিয়ে যাবে। আচ্ছা, এরপরে আর সব কোনো প্রশ্ন নেই দেখছি 1 নম্বরে। এবার চলে যাচ্ছি এমসিকিউ থেকে আরেকটা জায়গায়, সেখানে হচ্ছে কে অ্যালান অক্টাভিয়ান হিউমের জীবনী রচনা করেন? জানো যে ওয়েদারবার্ন। পরের প্রশ্ন, যদি এটা ঠিক এই একটু গন্ডগোল প্রশ্ন হয়ে গেছে, সিলেবাসের মধ্যে নেই। কংগ্রেসের হরিপুরা অধিবেশনে কে সভাপতিত্ব করেন? এটা 7 চ্যাপ্টারের প্রশ্ন, অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোস। এটা তোমরা একটু হিন্ট পাবে একদম প্রথম অধ্যায় যেটা আছে, তোমাদের দেখবে একটা গান্ধীজি এবং সুভাষচন্দ্রের ছবি আছে, ছবির ঠিক পাশেই দেবে একটু হিন্ট লেখা আছে, যদিও সরাসরি নেই। যাই হোক, এই প্রশ্ন। আচ্ছা, নেক্সট হচ্ছে দেওয়ান পদে মুর্শিদ কুলি খাঁকে নিয়োগকে কে পাকাপাকি করে দেন? আবার বলেছি, ফারুক শেয়ারের। অন্ধ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছেন, একই প্রশ্ন, আগে আলোচনা করে দিয়েছি। কত খ্রিস্টাব্দে বঙ্গলক্ষ্মী কটন মিল, এগুলো জানো। হ্যাঁ, কার নেতৃত্বে সংস্কৃত কলেজে কায়স্থ ছেলেরা পড়াশোনা করার সুযোগ পায়? এটা অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা খেয়াল রাখবে। আচ্ছা, কোন দিন ভারত শাসন সংহিতা আইনটি বলবৎ হয়? এটা তো 5th চ্যাপ্টারের মধ্যে বলে দিয়েছি, 1 নভেম্বর, খেয়াল করবে। তাহলে 1 নম্বর শেষ। এবার আমি 2 নম্বরগুলো আস্তে আস্তে একটু শুরু করি। 2 নম্বরের যদি এবার চলে আসি, দেখো তোমাদের আলীবর্দী খাঁ কীভাবে বাংলার মসনদ দখল করে। এটা তো তোমরা জানোই যে মুর্শিদ কুলি খাঁ যখন মারা যান তখন কী হচ্ছিল, 1717 খ্রিস্টাব্দে, এটা নিশ্চয়ই জানো যে মুর্শিদ কুলি খান যখন মারা যাচ্ছেন তখন মুঘলদের সাথে, মানে মুর্শিদ কুলি খাঁ তার জীবদ্দশক দিয়ে মুঘলদের সম্পর্কটা বজায় রেখে দিয়েছে, কিন্তু তার ঠিক মৃত্যুর পর কিন্তু একটা উত্তরাধিকার নিয়ে একটা গোলযোগ বাঁধে, কে ক্ষমতা দখল করবে উত্তরাধিকারের মধ্যে, নিজেদের মধ্যে, যেহেতু কোনো নির্দিষ্ট উত্তরাধিকার করে যাননি। তো সেই কারণেই তখন জগৎ শেঠ এবং কিছু ক্ষমতাবান জমিদাররা দের সাহায্যে বা মদতে আলীবর্দী খাঁ সুবা বাংলার ক্ষমতা দখল করে। তাহলে তোমরা ঠিক এইটুকু প্রশ্নেরই কথা বলবে যে কিভাবে বাংলার মসনদ দখল করে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। একটা প্রশ্ন উপরে রয়ে গেল, সাম্রাজ্যবাদ। বেশ, তাহলে দেখো, তোমরা যদি বলো যে সাম্রাজ্যবাদটা কী স্যার, একটু লিখিয়ে দিন, যদিও এটা তোমাদের এই বিষয় সংক্রান্ত কটা প্রযোজ্য নয়, একটু জাস্ট লিখে দিই, একটু লিখে রাখো যদি শূন্য যারা দেখছো, যারা ল্যাটিন ইম্পেরিয়াম, রস্যই ময় পয় রস্যি, ইম্পি রয় রস্যি, উন্তেস্তয় আকার, ম, ইম্পেরিয়াম। আবার বলছি, ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম শব্দ থেকে ইংরেজি শব্দ ইম্পেরিয়ালিজম। বাংলায় খুব ফটোমটো, ইংরেজিতে বললেই সুবিধা, কিন্তু তোমরা তো বাংলায় লিখবে, তাহলে এই বানামটা হবে ই ময় পয় একার, ইম্পে রিয়া, রয়রস্যি উন্তেস্তয় আকার, রিয়া লিজম, লয়রস্যি জ ম,
আর ইংরেজিতে IMPERI, ইম্পেরিয়ালিজম, RIALISM, ইম্পেরিয়ালিজম। এর অর্থ কি লিখে রাখো, এর বাংলা অর্থ সাম্রাজ্যবাদ। ঠিক, এবং এই সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে পণ্ডিত মহলের মধ্যে বিতর্ক আছে। তবে সাধারণভাবে বলা হয়, ঠিক এভাবেই লিখবে তোমরা, সাধারণভাবে বলা হয় একটি দেশ যখন নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করে, আবার বলছি, একটি দেশ যখন নিজের স্বার্থে অন্য একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করে, সেই দেশ এবং ওই দেশ এবং তার জনগণের উপর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাহলে কি বললাম, সার্বভৌমত্ব খর্ব করে এবং ওই দেশ এবং তার জনগণের উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তাহলে এই প্রতিষ্ঠা করে, তখন এই কর্তৃত্বের প্রতিষ্ঠার বিষয়কেই বলা হয় সাম্রাজ্যবাদ। তখন এই কর্তৃত্ব প্রতিষ্ঠার বিষয়কেই বলা হয় সাম্রাজ্যবাদ। তাহলে তোমার বুঝতে পারলে, লিখে নিতে পারলে, আস্তে আস্তে বললাম। বেশ, এবারে তাহলে প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্ন কি আছে, দ্বৈত শাসন ব্যবস্থা কি? হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থা কি তোমাদের এটা আগে ভিডিওতে বলে দিয়েছি। ব্রিটিশ রেসিডেন্সের কাজ কি এটাও বলেছি, যে পরোক্ষ শাসন পদ্ধতি, অর্থাৎ দরবারে নজরদারি চালানো, তাই তো? কোনো দেশীয় রাজ্যে দরবারি নজরদারি চালানো ছিল এদের কাজ। আচ্ছা, বাকি প্রশ্নগুলো আলোচনা হয়ে গেছে। বেশ, এবার আমি চলে যাচ্ছি সেট 3-তে। তো সেট 3-তে কি আছে, উপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা, এগুলো তো চ্যাপ্টার 4, আমি তো আলাদা করে বলেই দিয়েছি, তাও বললাম রিসরা। বাকি সব হয়ে গেছে আলোচনা। হিন্দু পেট্রিয়ট, এটা যেহেতু প্রথম দিককার প্রশ্ন, ফার্স্ট টার্ম। তো দিগদর্শন কে রচনা করে, কারা সম্পাদনা করেন আর কি। হিন্দু পেট্রিয়ট হচ্ছে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, আর দিগদর্শন হচ্ছে শ্রীরামপুর মিশনারি জেসুয়া ম্যাসম্যান। শ্রীরামপুর মিশনারি কথাটা বলতে পারো, মাত্র যেহেতু সম্পাদনার নাম চেয়েছে ব্যক্তি, অতএব শ্রীরামপুর ত্রয়ী বললে কিন্তু হবে না, জেসুয়া ম্যাসম্যান বা শুধু ম্যাসম্যান লিখলেও হবে। পরের প্রশ্ন, কে কত খ্রিস্টাব্দে বেঙ্গল গেজেট পত্রিকা প্রকাশ করেন? তো সবাই জানো 1780-তে জেমস ট্রাভার্স হিকি। এখানে একটা কথা বলে রাখি, ক্লাস 10-এও কিন্তু এখানে একটা বিতর্ক হয় বা ভুল হয়ে যায়। এটা তো ভারতের তো বটেই, এবং সেদিনকে জানলাম যে দক্ষিণ এশিয়ার প্রথম সংবাদপত্র। তোমাদের যদি প্রশ্ন আসে, যেগুলো কিন্তু 10-এও আসে, খুব গুলিয়ে যাওয়া ব্যাপারটা ক্লিয়ার করে দিই, যে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটা। আবার বলছি, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র, কিন্তু চোখ কান বুঝে বেঙ্গল গেজেট। ঠিক, আবার যদি বলে ভারতের প্রথম সংবাদপত্র কোনটা, তাহলেও কিন্তু বেঙ্গল গেজেট। ঠিক, তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে বেঙ্গল গেজেট যেটা, সেটা কিন্তু একটা সাপ্তাহিক সংবাদপত্র। বেশ, এই প্রসঙ্গে আরেকটি কথা যোগ করে দিই তোমাদের প্রশ্নগুলোকে, যেহেতু আগে আলোচনা হয়েছে হয়তো, যে ভারতের প্রথম মাসিক পত্রিকা, বাংলার প্রথম মাসিক পত্রিকা, ভারতের মাসিক পত্রিকা আমার দরকার নেই, বাংলার প্রথম মাসিক পত্রিকা কোনটা, বা সাময়িক পত্র, ঠিক পত্রিকা নয়, তোমাদের একদিন বলেছিলাম বোধহয় ক্লাস 10-এ উঠে পড়বে যে সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য। তো প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন, এই যে দিগদর্শনের কথা বললাম এটা। আর যদি বাংলার প্রথম সাপ্তাহিক বলা হয় তাহলে কিন্তু, এবং সব সংবাদপত্র সমাচার দর্পণ। ঠিক, তাহলে প্রথম সাপ্তাহিক বাংলা পত্রিকা সমাচার দর্পণ, আর প্রথম মাসিক হচ্ছে দিগদর্শন। আর তোমাদের যেহেতু অত পার্থক্য নেই, তাহলে তোমাদের যদি এরকম প্রশ্ন যে বাংলার প্রথম সংবাদপত্র কোনটা, তোমরা দিগদর্শন লিখতে পারো, কিন্তু আমার মতে ঠিক নয়, কারণ দিগদর্শনটা মাসিক পত্রিকা, মানে মাসিক বলে না, এটা সাময়িক পত্র। ঠিক, আর এটা হচ্ছে একটা সংবাদপত্র, সেই অর্থে কিন্তু প্রথম সংবাদপত্র বাংলায় বললে কিন্তু সমাধান দর্পণ হওয়া উচিত টেকনিক্যালি। ক্লাস 10-এ ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা,
দেখ ফিরে আসি। এখানে তো সবই আলোচনা হয়ে গেছে। কৃষি, হ্যাঁ, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক, এটা 4th চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি, কিন্তু এটা একটু গণ্ডগোল বইতে নেই, সেই জন্য আরেকবার বলে দিচ্ছি, কৃষ্ণ কুমার মিত্র। ঠিক। পরের প্রশ্ন অত্যন্ত সোজা। বেতন কুচকে স্থাপন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায়। এ কথাটা বুঝবে। বেতন স্কুলের ব্যক্তির নাম ছিল হচ্ছে ড্রিঙ্ক ওয়াটার বিটন। ঠিক, ড্রিঙ্ক ওয়াটার বিটন। মজার হলেও নামটা এরকমই ছিল। কোটলিয়াম কলেজ হয়ে গেছে। আচ্ছা, রেগুলেটিং অ্যাক্ট ও পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? রেগুলেটিং অ্যাক্ট নিশ্চয়ই জানো, 1773 সালে প্রতিষ্ঠিত। আর পিটের ভারত শাসন আইন 1724। এটা তোমরা তো অনেকবারই করেছো। আচ্ছা, এই পর্যন্ত গেল সবকটার 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, এটা তোমরা দেখো, কৃষির বাণিজ্যায়নের নেতিবাচক প্রভাব কিছু, এটা 4th চ্যাপ্টারে আমি তো আলোচনা করেছি যে কৃষির বাণিজ্যায়ন তার একটা পজিটিভ দিক ছিল, ইতিবাচক দিক, আর নেতিবাচক দিক ছিল। তাও একটু বলে দিই, যেহেতু কৃষকরা বাধ্য হতো করতে কৃষিজাত ফসল ছেড়ে, ফুড ক্রপ ছেড়ে ক্যাশ ক্রপ বা বাণিজ্যিক ফসলের দিকে চলে যেতে, তাহলে কিন্তু ঘরে ঘরে খাদ্যাভাব দেখা যেত। কারণ তারা তো যে খাদ্যশস্য তৈরি করতো সেটা তো নিজেদের পরিবার এবং তার গ্রামের আশেপাশের লোকেদের জন্য এটা করতো। ফলে তারা যখন জোর করে খাদ্যশস্য ছেড়ে এই বাণিজ্যিক ফসলের দিকে ঝুঁকে যেতে লাগলো, বাধ্য হলো, তখন কিন্তু তাদের অর্থনৈতিক ঘরে ঘরে খাদ্যাভাব দেখা যায়। এই একটা জিনিস হচ্ছে নেতিবাচক। আর ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে কেন সবচেয়ে দামি রত্ন বলা হয়? এটা তো তোমরা পারবেই। ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে কেন দামি রত্ন? কারণ আমরা দেখেছি যে 1757 মানে 18 শতকে যদি দেখো যে শেষ দিক থেকে যদি শুরু করি, পরবর্তী প্রায় 1.5 শতক, তাই তো, বা 100 বছর, 57 যদি বলি তাহলে 100 বছর, ব্রিটিশ প্রশাসন পুরোটাই কী হচ্ছে, ভারতে যে তোমার অর্থনীতিকে পরিচালনা করা হতো কিসের স্বার্থে? ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে। জায়গাটা কিন্তু এই কথায় মাথায় রাখবে যে ব্রিটিশ শাসন প্রশাসনের স্বার্থেই কিন্তু কী করা হতো, ভারতীয় অর্থনীতিকে পুরোটা পরিচালনা। এবং যখন 1857 বিদ্রোহের পর যখন ব্রিটিশ প্রশাসন মহারানী ভিক্টোরিয়াতে চলে যাচ্ছে, মানে ভারতের শাসন ক্ষমতা, তখন বলা হচ্ছে যে যাবতীয় যে ব্যয়ভার, সেই ব্যয়ভারটা কিন্তু কী করা হবে জানো তো? এই ব্যয়ভারটা পুরোটাই হচ্ছে ভারতীয়দের থেকে নেবে। ঠিক, এইসব যুক্তিগুলো ছিল। এবং যথেচ্ছভাবে ভারতীয়দের সম্পদ ব্রিটিশরা ব্যবহার করত। এইটুকু বললেই মোটামুটি আমার মনে হবে। এবং ব্রিটিশ পণ্যের জন্য ভারতের যে বাজার, সেটাও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। ঠিক, ব্যাস এইটুকু করলেই তোমার সুবিধা কিছু নেই। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, টেলিগ্রাফ ব্যবস্থা বিকাশের পেছনে ঔপনিবেশিক রাষ্ট্রের রাজনৈতিক স্বার্থ কী ছিল? টেলিগ্রাফ ব্যবস্থা আমি যখন পড়েছি, লিখে পড়েছি, ফলে আমার বলার কিছু নেই, একেবারে লিখিত আকারে দিয়েছি। প্রথমেই উদ্দেশ্য বলে নিয়েছি, ঔপনিবেশিক স্বার্থ সেটাকে আমি তুলে ধরেছিলাম, সেটা তোমরা একটু দেখে নেবে। বরঞ্চ যেটা আমি একটু বলিনি, তারপরে কোশ্চেনটা, দাক্ষিণাত্যে হাঙ্গামা কেন হয়েছিল? এটা দেখো, দাক্ষিণাত্যে হাঙ্গামাটা যেটা হয়েছিল, তোমরা শুনেছ আমেরিকার গৃহযুদ্ধ, তাই তো, সিভিল ওয়ার। তো সেই সিভিল ওয়ারের সময় কি হয়েছিল, এবং তোমাদের একটা প্রশ্ন রইল যে সিভিল ওয়ারের সময় আমেরিকার যে রাষ্ট্রপতি কে ছিল? তোমরা অনেকে হয়তো জানতে পারো, আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন, তাই তো। তো সেই যে আব্রাহাম লিঙ্কনের সময় 1862 নাগাদ যে আমেরিকাতে যে গৃহযুদ্ধ হয়েছিল, ঠিক সেই সময় কার্পাস তুলোর চাহিদা দক্ষিণ ভারতে যেটা হতো, মূলত মহারাষ্ট্রের যে নিচের দিকটা, অর্থাৎ সেই জায়গাটাতে কিন্তু তুলোর কার্পাস চাপ বেশিভাবে হতো জানো, ফলে তার চাহিদা প্রচণ্ড বেড়ে গেছে। এবার কি হলো, যেই গৃহযুদ্ধটা থেমে গেল, তখন কিন্তু সেই চাহিদাটা হ্রাস পেয়ে গেল, অথচ তাদের উপর উচ্চ হারে রাজস্ব আদায় করা হতো। ঠিক, এবং সেই সময় আবার একটু খরা বা তুমি বলো যে অজন্মা, মানে ঠিকমতো বৃষ্টি না হওয়ার ফলে কৃষকদের দুর্গতি বৃদ্ধি পেয়েছিল। এবং ঠিক সেই সুযোগটা কিন্তু নিচ্ছে শাহুকার বা মহাজনরা। মহাজন তো বোঝো, হ্যাঁ, শাহুকারও ঠিক একই, অনেকটা ব্যাংকার। মহাজন যেরকম টাকা শোধ দেয়, ওরকমই কিন্তু আরও সোজা কিন্তু সংগঠিত উপায়ে শাহুকার, মানে যাদের ব্যাংকার বলা হতো, তারাও কিন্তু এই সুযোগটা নিচ্ছে কৃষকদের উপর, এবং চাষিদের ঋণ নেওয়ার নাম করে পুরোপুরি তাদের ফসলের উপর নিয়ন্ত্রণ। এখান থেকেই কিন্তু চাষিরা বিদ্রোহে ওঠে এবং তারা জমিদারদের কাগজপত্র পুরি দিয়ে আক্রমণ করে,
এবং 1875 খ্রিস্টাব্দে এইভাবেই দাক্ষিণাত্যের হাঙ্গামা সংগঠিত হচ্ছে। ঠিক, তাহলে তোমরা এটা বলতে পারবে, বইও আছে অবশ্যই। তারপরে আর কিছু প্রশ্ন নেই, আলোচনা হয়ে গেছে সেকেন্ড টার্মে। এবার চলে এসেছি সেট 5, 3, 4, 1। যদিও এগুলো আলোচিত। বাংলায় কোম্পানি নিজামত অধিকার কবে পায় বলেই দিয়েছি, 1872। বার্মার রাজধানী তো এমনি জানো, রেঙ্গুন। মাদ্রাজে বিভাগীয় আন্দোলন বলে দিয়েছি, এনফিল্ড রাইফেলও বলে দিয়েছি। হ্যাঁ, বাংলায় প্রজাস্বত্ব আইন কবে চালু হয়, 4th চ্যাপ্টার, 1885। খেয়াল রাখবে। কোন চার্টার অ্যাক্টে কোম্পানির একচেটিয়া অধিকার চলে গেছে? কোন চার্টার অ্যাক্ট? অবশ্যই 1813 সনদ আইন। ঠিক, এটাকে কিন্তু উল্লেখ করতে হবে, তারিখ ছাড়া এটা উত্তর হবে না, কারণ 33 ছিল, 53 ছিল। প্রতি 20 বছর অন্তর একটা চ্যাপ্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হতো, তাই এটা বলতে হবে। ভারতের রেলপথ নির্মাণের প্রকল্প কোন গভর্নর জেনারেল শুরু করেন? সবাই জানো, লর্ড ডালহৌসি। দেখ, পরের প্রশ্নটা দিয়েছি, যেটা বললাম, একটা আলোচনা করেছি। বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকার নাম বলেছে অবশ্যই দিগদর্শন। হয়ে গেল, আর কিছু নেই। জীবনে ঝরাপাত আগেই বলেছি, সরলা চৌধুরানী, তোমরা জানো। এর বাইরে যদি আমি চলে আসি 2 নম্বরের প্রশ্ন, অবশিল্পায়ন কি? একদম লিখিত আকারে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তোমাদের একজন আবার জানতে যে একটা পয়েন্ট লিখিয়ে দিতে বলেছে, সেটাকে আমি লিখে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি গ্রুপের মধ্যে, নিশ্চয়ই আশা করি দেখেছো। নেক্সট হচ্ছে ভারতের রেলপথ উন্নতির কারণ কি? রেলপথটা ডিটেলে পয়েন্ট দিয়ে আলোচনা করেছি, সংক্ষেপে কিন্তু এটা একেবারে 2 নম্বর। ঠিক, মালাবারে মোকালা বিদ্রোহ হয়ে গেছে তোমাদের মোটামুটি শেষ। হ্যাঁ, তাহলে আজকে তোমাদের আমি যেটা করলাম, যে 1, 3, 5 সেটের 1 নম্বর 1 মার্কস এবং 2 মার্কসের কোশ্চেন দুটোই একসাথে আলোচনা করব। ঠিক, তার মানে আমার যাবতীয় শেষ, শুধু একটাই জিনিস বাকি রইল, 1, 3, 5 ফার্স্ট টার্মে, বিশেষ করে প্রথম অধ্যায় তো কিছু নেই সেভাবে, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারে, তার মধ্যে থার্ড চ্যাপ্টারের কোশ্চেন আমি আলোচনা করিয়েছি, প্রথম থেকে শুরু করেছি, ফলে আমার সেকেন্ড চ্যাপ্টারে কিছু বড় প্রশ্ন হয়তো আলোচনা করতে হতে পারে। আদারওয়াইজ আমার প্রায় সব শেষ। থ্যাংক ইউ।